প্রিয় এসএসসি শিক্ষার্থী, তোমার জটিল জটিল সকল বিষয়ের সহজ সমাধান এখন থেকে ধারাবাহিকভাবে পাবে এডুকেশনের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে। আজ আছি আমি সুফিয়ান সজীব। আজকে আমি পড়াবো তোমাদেরকে বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের টার্গেট 5-5, অর্থাৎ আমার এই ক্লাসগুলো করলেই তুমি তোমার এইচএসসি তে যত ধরনের প্রবলেম আছে, বানান, উচ্চারণ, প্রকৃতি প্রত্যয়, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিকের ক্লাস তুমি এখানে পেয়ে যাবা। আমরা আজকে পড়বো বাংলা উচ্চারণের নিয়ম। ওকে, বাংলা উচ্চারণে কোন ধরনের প্রশ্ন আসে? উদাহরণ সহ একটা প্রশ্ন আসতে পারে, উদাহরণ সহ বাংলা বানানের 5টি নিয়ম লেখো। ওকে, অথবা উচ্চারণ রীতি কাকে বলে, উদাহরণ সহ বাংলা উচ্চারণের 4টি নিয়ম লেখো। ওকে, এবার আসো সবাই একটু মনোযোগ দাও, আমরা এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। আমাদের শুরুতে বলছি কি, এই যে আরেকটা কথা, উচ্চারণ রীতি কাকে বলে। তো প্রতিটি শব্দের যথার্থ উচ্চারণের জন্য কতগুলো নিয়ম বা সূত্র প্রণীত হয়েছে। শব্দের উচ্চারণের এইসব নিয়ম বা সূত্র সমষ্টিকে বলা হয় উচ্চারণ রীতি। ওকে, এটা তোমরা মুখস্থ করে নিবা। তারপর বলেছি বাংলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। বিশ্বাস করো, এই উচ্চারণের 5টি নিয়মের তোমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো তোমরা আজকে এই নিয়ম পড়ো, কালকে ওই নিয়ম পড়া, পরের দিন আরেকটা পড়ো। আমি তোমাকে বলছি উচ্চারণের 5টা নিয়ম, বানানের 5টা নিয়ম, দ্যাট মিনস একবার যদি 5টা মুখস্থ করো, ওই 5টা দিয়ে জীবন ক্লিয়ার করে দিতে পারবা। সো তুমি একটু মনোযোগ দাও। 5টা নিয়ম বলছে, এই 5টা দিয়ে তুমি অন্য জায়গায় বলতে পারবা। এখানে তো আর বলে নাই যে অধ্বনির নিয়ম লেখো, এ ধ্বনির নিয়ম লেখো। উচ্চারণের 5টা নিয়ম, তুমি যে কোনো 5টা নিয়ম লিখতে পারো। এখানে সবগুলো অধ্বনি লিখে ফেলতে পারো। অধ্বনির উচ্চারণ নিয়ম, আদ্য অয়ের নিয়ম, অন্ত অয়ের নিয়ম, এ ধ্বনির উচ্চারণ নিয়ম, তোমার যা ভালো লাগে সেটাই বলবা। একটা লাইন যদি মুখস্থ করো তাতে তুমি উত্তর করতে পারবো। ওকে, এবার আসো তোমাকে দেখাচ্ছি উচ্চারণের 5টা নিয়ম। শব্দের আদ্য অ মানে শুরুতে যদি অধ্বনি থাকে এবং এরপরে যদি রস্বইকার থাকে, কোন শব্দের শুরুতে অ থাকার পরে যদি তারপরে রস্বইকার থাকে, তাহলে ওই অ এর উচ্চারণ কি হবে? ও এর মতো হয়। কার মতো? ও এর মতো হয়। এবার লক্ষ্য করো, অভিধান, প্রথমে কি আছে? অ, তার পরবর্তী বর্ণে রস্বইকার আছে। এখন লক্ষ্য করো, আমি বললাম অতীত, তাহলে কি হলো? প্রথমে অ, পরবর্তী বর্ণে দীর্ঘইকার। দীর্ঘইকার থাকলে হবে, এই যে আমি একটা নিচে একটা নিয়ম লিখছি, অধ্বনির পর রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ, রি জফলা, রি রফলা, ক্ষিয়, বিজ্ঞানের যে যুক্ত বর্ণ আছে এগুলো থাকলে অ এর উচ্চারণ কি হয়? ও হয়। লক্ষ্য করো, এই এক লাইন পড়লে দুনিয়ার সকল উচ্চারণ নিয়ম তুমি 5টা চাইলে 5টাই দিতে পারবা। ওকে, এবার আসো একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। তাহলে আমরা বলছি অধ্বনির পরে যদি রস্বইকার থাকে অ উচ্চারণে কি হবে? ও হবে। যেমন অভিধান, অধ্বনির পরে রস্বইকার আছে, তাহলে অ এর জায়গায় কি হয়ে যাবে? ও হয়ে যাবে, ও বিধান। আর যে বর্ণে স্টপ হয় সে বর্ণে কি করতে হয়? হসন্ত দিতে হয়। উচ্চারণের নিয়ম মানে কোন বর্ণে যদি স্বরচিহ্ন উচ্চারিত না হয় তাহলে সেখানে তুমি একটা হসন্ত দিবা। ওকে, এবার আসো ছবি, ছ। এখন তুমি বলবা ভাই এখানে অ পাইলেন কোথায়? এই যে ছ এর পরে একটা কি আছে? সাথে একটা অ আছে। যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে কিছু না থাকলেও বুঝে নিবা সেখানে একটা অ আছে। তাহলে এই 6 এর সাথে অ আছে, পরবর্তী বর্ণে রস্বইকার, অ এর পরে রস্বইকার, তাহলে অ উচ্চারণ কি হয়ে যাবে? ও হয়ে যাবে। এই যে ও হয়ে গেল। মনে রাখবে এই ও ইকুয়াল টু কি? লক্ষ্য করো, একার অথবা আকার, স্বাধীনভাবে এটা বর্ণের সাথে বসলে এটা। তাহলে আমরা একটা নিয়ম কি শিখলাম বলতো? শব্দের আদ্য অ এর পর রস্বইকার থাকলে অ এর উচ্চারণ ও এর মতো হয়। মানে প্রথমে অ থাকবে এবং তার পরবর্তী বর্ণে রস্বইকার অথবা দীর্ঘইকার যাই থাকুক, আদ্য কি উচ্চারণী কি হয়ে যাবে বলতো? ও হয়ে যাবে। উচ্চারণ কি হয়ে যাবে? ও হয়ে যাবে। বুঝতে পেরেছ? ওকে, তাহলে লক্ষ্য করো, অভিধান, অভিধান, ছবি, ছবি। ওকে, এবার আসো দ্বিতীয় নিয়ম আসছে। দ্বিতীয় নিয়ম আমরা পড়ছি, শব্দের আদ্য অ মানে শুরুতে যদি অ থাকে তারপরে রস্যকার থাকলে, রস্যকার থাকলে হয়, দীর্ঘকার থাকলেও হয়, অ এর উচ্চারণ কি হবে? ও হবে। যেমন শব্দের প্রথমে অ থাকবে এবং এরপরে যদি রস্যকার থাকে অথবা দীর্ঘকার থাকে, অ এর উচ্চারণ কি হবে? ও এর মতো হবে। যেমন অজু, অ আছে তার পরবর্তী বর্ণে রস্যকার, তাহলে অ উচ্চারণ কি হয়ে গেছে? ও হয়ে গেছে। অনুমতি, অ আছে তার পরবর্তী বর্ণে রস্যকার, তাহলে অ এর উচ্চারণ কি হয়ে গেছে? ও হয়ে গেছে। অনু এবং মধ্যবর্তী বর্ণের অ সবসময় উচ্চারণে ও হয়ে যায়। এটা আরেকটা নিয়ম, শব্দের মধ্যবর্ণের অ উচ্চারণে ও হবে যদি ওই বর্ণে অ এর আগে কি থাকে? মধ্যবর্তী অ উচ্চারণ ও হবে, তার আগে আবার অকার অথবা আকার থাকবে। ওকে, এটা আমরা দেখাবো। তাহলে আমরা দ্বিতীয় নিয়ম কি বললাম? অধ্বনির পর যদি রস্যকার থাকে অ উচ্চারণে ও হবে। যেমন অজু, অজু, অনুমতি, অনুমতি। ওকে, নাম্বার 3 আমরা পড়বো কি? অ এর পর যদি ক্ষীয় থাকে, কি থাকে? ক্ষীয় থাকলে সে অ এর উচ্চারণ সাধারণত ও এর মতো হয়। কার মতো হয়? ও এর মতো হয়। যেমন দক্ষ। এবার আসো, এখন তুমি এখানে কি পাবা? এখানে পাবা দ, দ এর সাথে একটা কি আছে? অ আছে।
তোমাকে মাথায় রাখতে হবে একটা ক্ষীয় একটা বর্ণ আছে না, বলো ক্ষীয়। এটা কিন্তু দুই রকম হয়। এটা শব্দের প্রথমে থাকলে শুধু খ হবে, আর যদি মাঝে বা শেষে থাকে তাহলে ক ক খ হবে। যদি ক্ষীয় শব্দের প্রথমে থাকে শুধু খ লিখবা। যেমন আমরা যদি বলি খ্যাত, এই খ্যাতটা কিভাবে লিখবো বলতো? ক্ষয়কার খে ত হসন্ত ক্ষেত। কোন বর্ণে যদি স্বরচিহ্ন উচ্চারিত না হয় সেখানে একটা হসন্ত দিবা। আর এখানে তো এটা যদি মাঝখানে থাকে, কোথায় থাকে বলো? মাঝখানে থাকে, তাহলে কি? যেমন আমরা যদি বলি ভিক্ষা, ক্ষীয় আকার, হ্যাঁ, তাহলে এটাকে কি বলবো? ভৈর শিকার ভি, তারপরে কি ক, দীক্ষা, এরকম, হ্যাঁ, এরকম। এবার আসো, তাহলে কি হলো? তাহলে আমরা কি বলছিলাম? প্রথম বর্ণে যদি অ থাকে, পরবর্তী বর্ণে ক্ষীয় থাকলে অ এর উচ্চারণ কি হবে? আদ্য। শুরুতে আদ্য মানে প্রথমে অ থাকবে, এরপরে ক্ষীয় থাকলে অ এর উচ্চারণ ও হবে। এবার আসো, যেমন দক্ষ, এই দয়ের সাথে একটা অ আছে, পরবর্তী বর্ণে ক্ষীয়, তাহলে দক্ষের দয়ের ভিতরে অ আছে, অ এর পরে ক্ষীয় আছে, তাহলে এটা ও হয়ে যাবে। কিন্তু এখন কত হলো? ক্ষীয় কোথায় আছে? শব্দের শুরুতে না মাঝে বা শেষে? শেষে আছে, তাহলে কি হবে? দক্ষ। কেন ওকার দিলাম? কোন শব্দের শেষে যদি যুক্ত বর্ণ থাকে, তার ভিতরে যদি অ থাকে, ওই অ উচ্চারণে ও হয়ে যাবে। শেষ বর্ণে যুক্ত বর্ণের অ উচ্চারণে ও হয়, এটা আরেকটা নিয়ম, বাট আমাদের এটার দরকার নেই। বাট আমরা একটা নিয়ম তো পড়েছি। তাহলে আমরা কি বললাম? আদ্যয়ের পরে যদি ক্ষীয় থাকে, ওই অ উচ্চারণে ও হয়ে যাবে। তাহলে আদ্যয়ের পরে ক্ষীয় আছে, অ উচ্চারণে কি হয়ে গেছে? ও হয়ে গেছে। লক্ষণ, তাহলে এখানে কি হলো? লয়ের পরে ক্ষীয় আছে, তাহলে লয়ের সাথে অ আছে, এই অটা কিছু হবে? ও হবে। তাহলে কি হবে? লক্ষণ, লক্ষণ, লক্ষণ। নয়ের সাথে কোনো স্বরচিহ্ন নাই, এই জন্য এটা নিয়ে হসন্ত হয়েছে, এই জন্য এখানে কি হয়েছে? হসন্ত হয়েছে। এবার আসো, শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে, মানে প্রথম ব্যঞ্জন বর্ণে, কোন শব্দের প্রথমে যদি ব্যঞ্জন বর্ণে অ থাকে, যেমন প্র, আদ্য ব্যঞ্জন বর্ণে রফলা থাকবে, অথবা কি থাকবে? মফলা থাকবে। যাই হোক, রফলা অথবা মফলা, যেমন আমরা যদি বলি স্মরণ, মফলা থাকলে কি হবে? তাহলে শব্দের প্রথম বর্ণে যদি মফলা যুক্ত হলে সেই ম অনুচ্চারিত থাকে। এটা আবার অন্য নিয়ম বললাম, কোনো সমস্যা নেই, যে কোনো নিয়ম বলতে পারো। মূল কথা হলো শব্দের প্রথমে মফলা কখনো উচ্চারিত হয় না, অনুচ্চারিত থাকে, মানে কি? কখনোই উচ্চারিত হয় না। তাহলে শব্দের প্রথমের মফলা কখনোই উচ্চারিত হবে না। যেমন আমরা লক্ষ্য করো, এই যে স্মরণ, শব্দের প্রথমে মফলা আছে, তাহলে স্মরণটা লক্ষ্য করো, স্মরণ আছে এরকম না? স্মরণ, হ্যাঁ। এখন এই স্মরণটা আমরা চেঞ্জ করি, লক্ষ্য করো, এখানে কি হলো? স্বরের সাথে প্রথমে কি আছে? মফলা আছে, তাহলে মফলাটা বাদ দাও। কিন্তু যে কোনো স প্রথমে এখানে মফলা বাদ দিতে হবে। আর তোমরা একটা জিনিস মনে রাখবা, তালব্যস্য, মূর্ধন্য স, দন্তস্য, যে কোনো স উচ্চারণে তালব্যস্য হয়, স্বাভাবিক নিয়ম, যদি স্বাধীনভাবে থাকে যে কোনো স উচ্চারণে তালব্যস্য হবে। তাহলে লক্ষ্য করে, এখানে স্মরণে তালব্যস্য দিলাম। এখন বলবো ভাই এখানে চন্দ্রবিন্দু নিয়ে আসছেন কই থেকে? মনে রাখবা, কোথাও থেকে যদি পঞ্চম বর্ণ তুমি তুলে দাও, পঞ্চম বর্ণ ক খ গ উ, চ ছ জ ইয়, তাহলে উ ইয়, তারপরে মূর্ধন্য, দন্তন্য, ম যদি তুলে দাও, ওই এটা নাসিক্য বর্ণ হিসেবে একটা কি আসবে? চন্দ্রবিন্দু আসবে। তাহলে লক্ষ্য করো, স্মরণে প্রথমে ম ফলা উঠাই দিলাম, দন্তস্বটা তালব্যস্য হয়ে গেল, ম ফলা উঠানোর কারণে পঞ্চম বর্ণ হিসেবে এখানে একটা চন্দ্রবিন্দু আসছে। কি আসছে? চন্দ্রবিন্দু। এবার বলো র, র কোন বর্ণ? মধ্যবর্ণ। স্বর, এই র এর সাথে একটা অ আছে, ওই মধ্যবর্ণের অ সবসময় উচ্চারণে ওকার হয়ে যায়, তাহলে কি হয়ে গেল? স্বর। আর এখানে মূর্ধন্য ছিল, উচ্চারণে কখনো মূর্ধন্য হয় না, উচ্চারণে দন্তন্য হয়, তাহলে কি হলো? স্মরণ, স্মরণ। তাহলে লক্ষ্য করে, এই স্মরণটা তুমি কি বলবো বলতো? প্রথমে দিবা তালব্যস্য, এই মফলা উঠে গেছে দিকে চন্দ্রবিন্দু, র মধ্যবর্তী বর্ণ, এই জন্য স্বর ওকার হয়েছে, আর মূর্ধন্যটা দন্তন্য হয়ে গেছে, নিচে একটা হসন্ত দিবা, কারণ মূর্ধন্যের সাথে কোনো স্বরচিহ্ন উচ্চারণ হয় না। আমরা কখনো বলি না স্মরণ, এরকম বলি না। ওকে, সো আমার আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আসে শ্মশান। শ্মশানে কি হবে? এই যে শ্মশান, শয়ের সাথে একটা মফলা আছে, মফলা তুলে দাও। শুরুতে মফলা কখন উচ্চারিত না, স, হ্যাঁ, স, তারপরে শান। কেন চন্দ্রবিন্দু দিছ? এই যে মফলা তুলে দিছে, এই জন্য চন্দ্রবিন্দু দিছে, কারণ মফলা হলো নাসিক্য বর্ণ। আর এই নয়ের নিচে কেন হসন্ত দিয়েছ? কারণ ওই নয়ের সাথে কোনো স্বরচিহ্ন উচ্চারিত হয় না, যে বর্ণে স্বরচিহ্ন উচ্চারিত হবে না সে বর্ণে একটা হসন্ত দিবা, মাইন্ড ইট। ওকে, এবার আসো 5 নাম্বার নিয়ম। শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে শেষের অ সাধারণত ও রূপে উচ্চারিত হয়। কোন শব্দের শেষ বর্ণ যদি যুক্ত বর্ণ হয় এবং ওই যুক্ত বর্ণে যদি অ থাকে, ওটা উচ্চারণে ও হয়ে যাবে। আবারও বলছি, কোন শব্দের শেষ বর্ণ যদি যুক্ত বর্ণ হয়, যুক্ত বর্ণের অ সাধারণত উচ্চারণে ও হয়। তাহলে এবার আসো, লক্ষ্য করো, বক্ষ, এখানে
আরেকটা রুলস খাটছে, কোনটা বলো তো? বয়ের সাথে অ আছে, এর পরে ক্ষীয় আছে, ক্ষীয়ের ভিতরে একটা অ আছে, খ যুক্ত বর্ণের অ উচ্চারণে ও হয়ে গেছে, এটা একটা নিয়ম। আবার আরেকটা, এটা কোন নিয়মে পারছে? ওই যে প্রথম নিয়মে খাটছে, এটা দক্ষ, ক্ষীয় আছে, প্রথম বর্ণে ব আছে, তাহলে বয়টা কি ওকার হয়ে যাবে। হ্যাঁ, ক্ষীয়ের সাথে অ আছে, ক্ষীয় শব্দের মাঝে বা শেষে থাকলে ক খ হবে, তাহলে এই জন্য দক্ষ, বক্ষ। হ্যাঁ, শক্ত, কি হইলো? শক্ত। এখানে কিন্তু আর ওকার হবে না, কারণ এখানে পরবর্তী বর্ণে কোনো সূত্র নাই। আমাদের কথা ছিল অধ্বনির পর রস্বই দীর্ঘ, রস্ব দীর্ঘ, রি জফলা রফলা ক্ষীয় বিজ্ঞানের যুক্তবর্ণ থাকলে অ উচ্চারণে ও হয়। এই লাইনটা যদি তোমরা কেউ মুখস্থ করো, উচ্চারণ তোমার জন্য একদম পানি, তুমি 100% উচ্চারণ পারবা। শুধু এই যে যত কথা বললাম, এর জিস্ট, এর একদম মূল কথা হলো এটা, অধ্বনির পর যদি রস্বই দীর্ঘ, রস্ব দীর্ঘ, রি জফলা রফলা ক্ষীয় থাকলে অ উচ্চারণে কি হবে? ও হবে। এবার আসো, তাহলে কি বললাম? এই যে অধ্বনির পর কি আছে? ক্ষীয় আছে, তাহলে অ এর উচ্চারণ কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তাহলে কি বললাম? এই বয়ের সাথে একটা অ আছে, অটা উচ্চারণ ও হয়ে গেছে। ক্ষীয় শব্দের শুরুতে বাংলে খ হবে, আর মাঝে বা শেষে থাকলে ক খ হবে। তো কোথায় আছে? শেষে। তো শেষে থাকলে ক খ, বক্ষ। আর কি বললাম? শব্দের শেষে যুক্ত বর্ণ থাকলে শেষের অ সাধারণত উচ্চারণে কি হবে? ও হবে। সারা জীবন মনে রাখবা, শব্দের শেষ বর্ণ যদি যুক্ত হয় এবং ওই বর্ণে যদি অ থাকে, ওই অটা উচ্চারণে কি হয়ে যাবে? ও হয়ে যাবে। ওকে, তো এই যে সত্য বললাম, তাহলে সত্য, এখানে যুক্ত বর্ণ আছে, এখানে অ আছে, জাস্ট যুক্ত বর্ণটা আমরা ভেঙে দিলাম, শেষের অটা উচ্চারণে ও দিলাম। তোমরা সবাই শুধু এই লাইনটা মুখস্থ করবা, তাইলে তোমাদের এই নিয়মগুলো সব হয়ে যাবে। এটা প্রত্যেকটা একটা নিয়ম। কি বলবা জানো? তুমি একা একা নিয়ম বানাও। অধ্বনির পর রস্বই থাকলে অ উচ্চারণে ও হবে, অধ্বনির পর দীর্ঘ ইকার থাকলে অ উচ্চারণে ও হবে, অধ্বনির পর রস্যকার থাকলে অ উচ্চারণে ও হবে, অধ্বনির পর দীর্ঘ থাকলে উচ্চারণে ও হবে। এগুলো সরাসরি বর্ণ থাকতে পারে, এগুলো সরাসরি কার চিহ্ন হিসেবে থাকতে পারে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, উচ্চারণ অত কঠিন না, উচ্চারণ অনেক সহজ, অনেক বেশি সহজ। জাস্ট তোমাকে লেগে থাকতে হবে, আর প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন বই থেকে পড়ার দরকার নাই, একবারে পড়ে ফেলবা, তোমার বইতে নোট করবা, এটা দিয়ে সারা জীবন কাটিয়ে দিবা। এটা তোমার এইচএসসি তে ভালো কাজে লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভালো কাজে লাগবে। এইরকম ভিডিও পেতে এডুকেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা কি থাকবা? জয়েন থাকবা, কানেক্টেড থাকবা। ধন্যবাদ।